আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলবো। অর্থনীতি পড়ার শুরুতেই আমাদের সামনে যে বাস্তব প্রশ্নটি দাঁড়ায় তা হলো সমাজ কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে মানুষের অসীম চাহিদা মেটায়। এই বড় প্রশ্নকে বোঝার জন্য অর্থনীতিকে সাধারণভাবে দুইটি দৃষ্টিকোণে দেখা হয়: মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো বলতে মূলত ছোট বা নির্দিষ্ট অংশকে বোঝানো হয়, আর ম্যাক্রো বলতে বোঝানো হয় সমগ্র অর্থনীতি বা বড় চিত্র। এই দুটি টার্ম 1933 সালে রাগনার ফ্রিশ ব্যবহার করেন। এই তথ্যটি আমাদের ধারণাগুলোর ইতিহাসগত ভিত্তিও তৈরি করে দেয়। মাইক্রো ইকোনমিক্সে আলোচনার কেন্দ্র হয় পরিবার, ভোক্তা, প্রতিষ্ঠান, বাজারে দাম ও মজুরির মতো নির্দিষ্ট বিষয়গুলো, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষুদ্র স্তর। যেমন একটি পণ্যের দাম কেন বাড়ে বা কমে, কোনো শ্রমের মজুরি কিভাবে নির্ধারিত হয়, কিংবা একটি নির্দিষ্ট বাজারে চাহিদা যোগানের ভারসাম্য কোথায় দাঁড়ায়, এগুলো মাইক্রোর প্রশ্ন। অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স আমাদের নিয়ে যায় দেশের সামগ্রিক অবস্থার দিকে। জাতীয় আয়, মোট উৎপাদন, মোট ব্যয়, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা আন্তর্জাতিক বাণিজ্যের মতো বড় বিষয়গুলো সেখানে প্রধান হয়। ম্যাক্রো বিশ্লেষণে জিডিপি এর ধারণা গুরুত্বপূর্ণ, কারণ এটি মোট উৎপাদন, আয় এবং ব্যয়ের দৃষ্টিভঙ্গি থেকে পুরো অর্থনীতিকে একসাথে দেখার সুযোগ দেয়। আজকের আলোচনার লক্ষ্য হলো আপনাদের মাথায় এই দুই ধরনের বিশ্লেষণের পার্থক্যটা পরিষ্কার করে বসানো, যাতে পরবর্তীতে যে কোনো অর্থনৈতিক ঘটনা বা নীতি নির্ধারণের সিদ্ধান্তকে কোন লেন্সে দেখবেন তা আপনি নিজেরাই ঠিক করতে পারেন। ক্লাসের শেষে আপনারা অনুভব করবেন যে মাইক্রো ও ম্যাক্রো আলাদা আলাদা দ্বীপ নয়, একই বাস্তব অর্থনীতিকে বোঝার দুটি প্রয়োজনীয় পথ। ইকোনমিক্স, আমরা আগেও বলেছি, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কার্স রিসোর্সেস। স্কার্স রিসোর্সকে ম্যানেজ করার জন্য সোসাইটি যেভাবে কাজ করে, এটার স্টাডিটাই হচ্ছে ইকোনমিক্স। আর মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স ডিফার অনলি ইন টার্মস অফ দ্য ডিটেলস অফ দি সাবজেক্ট। মানে এটা ডিটেলের বিষয় নিয়ে যখন আমরা কথা বলবো, এটা কি ছোট না বড়, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এটা কি ছোট ইউনিট না বড় ইউনিট, সে সমস্ত ব্যাপারে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর আসল আলোচনাটি আসে। মাইক্রো শব্দটি আসছে ল্যাটিন ওয়ার্ড মাইক্রোস থেকে। এটার অর্থ হচ্ছে লিটল বা স্মল। আর ম্যাক্রো শব্দটি আসছে ল্যাটিন ওয়ার্ড ম্যাক্রোস থেকে। এই ম্যাক্রোস এর অর্থ হচ্ছে লার্জ বা হোল। 1933 সালে রাগনার ফ্রিশ এই সমস্ত টার্মগুলো সর্বপ্রথম ইউজ করেন। মাইক্রো ইকোনমিক্সকে এখানে এমন একটি অর্থনৈতিক অধ্যয়ন হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে নির্দিষ্ট প্রতিষ্ঠান, নির্দিষ্ট পরিবার বা গৃহস্থালী ব্যক্তিগত পর্যায়ের দাম, মজুরি, আয়, পৃথক শিল্প এবং নির্দিষ্ট পণ্যকে কেন্দ্র করে বিশ্লেষণ করা হয়। এই সংজ্ঞাটি প্রফেসর বোল্ডিং এর বক্তব্য হিসেবে উল্লেখ আছে। এই দৃষ্টিভঙ্গির মূল শক্তি হলো অর্থনীতির বড় গল্প না বলে আগে মানুষের ও প্রতিষ্ঠানের ছোট ছোট সিদ্ধান্তগুলিকে ধরে দেখা দেখা কে কি কিনছে, কেন কিনছে, কোন দামে কিনছে, প্রতিষ্ঠান কত উৎপাদন করবে, শ্রমের জন্য মজুরি কত হবে ইত্যাদি। বাস্তবে বাজারে যে দামের ওঠানামা আমরা দেখি তার পিছনে অনেক সময় ভোক্তার পছন্দ, আয়ের সীমাবদ্ধতা, বিকল্প পণ্যের উপস্থিতি এবং প্রতিষ্ঠানের খরচ কাঠামোর মতো বিষয় কাজ করে। মাইক্রো এসব কারণকে ভেঙে ব্যাখ্যা করতে সাহায্য করে। একইভাবে একটি নির্দিষ্ট শিল্পে প্রতিযোগিতা বেশি হলে দাম কমে যেতে পারে, বা কোনো পণ্যের চাহিদা হঠাৎ বেড়ে গেলে সরবরাহ একই থাকলে দাম বাড়তে পারে। এই ধরনের ব্যাখ্যা মাইক্রো বিশ্লেষণে স্বাভাবিকভাবে আসে। ফলে মাইক্রো ইকোনমিক্সকে এমন এক ধরনের জুম ইন লেন্স ভাবতে পারেন, যেখানে অর্থনীতির মূল খেলোয়াড়দের আচরণ ও তাদের পারস্পরিক ক্রিয়া থেকে বাজার কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করা হয়। পরে এই ক্ষুদ্র সিদ্ধান্তগুলোর সমষ্টিগত ফলে অনেক সময় জাতীয় পর্যায়ের বড় সূচকে গিয়ে ধরা পড়ে। তাই মাইক্রো বোঝা থাকলে ম্যাক্রো বোঝাও অনেক বেশি অর্থবহ হয়। এখানে মরিস ডবের মতে মাইক্রো ইকোনমিক্সকে অর্থনীতির মাইক্রোস্কোপিক বা অতি ক্ষুদ্র পর্যায়ের অধ্যয়ন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ধারণাটা হলো যেভাবে মাইক্রোস্কোপ দিয়ে ছোট জিনিস বড় করে দেখে ভিতরের গঠন বোঝা যায়, ঠিক তেমনি মাইক্রো ইকোনমিক্স অর্থনীতির কাছ থেকে দেখে নির্দিষ্ট পণ্যের বাজার কিভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করে। এই বিশ্লেষণে ব্যক্তিগত ভোক্তা এবং উৎপাদকের আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাজারে চাহিদা, যোগান, দাম নির্ধারণ এবং লেনদেনের নিয়ম অনেকটাই তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। একজন ভোক্তা কেন একটি পণ্য কিনছে বা কেন কিনছে না, তার পিছনে আয়, পছন্দ, বিকল্প পণ্যের দাম এবং প্রয়োজনের তীব্রতার মতো বিষয় কাজ করে, যা মাইক্রোতে ধরা ধরা হয়। একইভাবে একজন উৎপাদক কতটা উৎপাদন করবে,
কোন দামে বিক্রি করবে কিংবা নতুন প্রযুক্তি নেবে কিনা, এসব সিদ্ধান্ত বাজারের কাঠামো ও প্রতিযোগিতার সঙ্গে যুক্ত, যা মাইক্রো বিশ্লেষণের মূল অংশ। তাই মাইক্রো ইকোনমিক্সকে আপনি এমন একটি লেন্স হিসাবে ভাবতে পারেন যা বাজারের মেকানিজম বা ভিতরের কাজকর্ম পরিষ্কার করে দেখায়। এই ভিতরের আচরণগুলো ভালোভাবে বোঝা গেলে পরে বৃহত্তর অর্থনীতির ঘটনাগুলো যেমন মূল্যস্ফীতি বা কর্মসংস্থান কেন ঘটে সেটাও ব্যাখ্যা করা তুলনামূলকভাবে সহজ হয়। এখানে একটা মাইক্রোস্কোপের দৃশ্য দেখা আছে। এখানে একটা স্লাইড দেওয়া আছে, সেই স্লাইডটি মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করছি। স্লাইডের মধ্যে পুরো যে চিত্রটি আছে এটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়। আর আমরা মাইক্রোস্কোপ দিয়ে যে জিনিসগুলো আমাদের চোখে পড়ে এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের বিষয়, আর পুরো চিত্রটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়। তো এইভাবে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করতে পারি। এখানে মাইক্রো ইকোনমিক তত্ত্বের পরিধি বা স্কোপ হিসেবে তিনটে গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনা হয়েছে, যেগুলো মূলত নির্দিষ্ট বাজার ও নির্দিষ্ট সিদ্ধান্তকে ঘিরে থাকে। প্রথমত, কোনো ফার্ম বা কোনো শিল্পের সমতাবস্থার উৎপাদন কত হবে এই প্রশ্নটি মাইক্রোর কেন্দ্রে, কারণ এটি চাহিদা, উৎপাদন খরচ, প্রতিযোগিতা এবং লাভের প্রণোদনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। দ্বিতীয়ত, নির্দিষ্ট ধরনের শ্রমের মজুরি কিভাবে নির্ধারিত হয়, এটি শ্রম বাজারে চাহিদা, যোগান, দক্ষতার পার্থক্য এবং কাজের প্রকৃতির উপর নির্ভর করে বলে মাইক্রো বিশ্লেষণে আসে। তৃতীয়ত, চাল, গম বা গাড়ির মতো কোনো নির্দিষ্ট পণ্যের দাম কেন এবং কিভাবে বদলায়, এটি বাজারের সবচেয়ে দৃশ্যমান ফলাফল। এবং মাইক্রো এখানেই দেখায় ভোক্তার পছন্দ, উৎপাদকদের সিদ্ধান্ত মিলিয়ে দাম তৈরি হয়। বাস্তবে আমরা যখন দেখি কোনো পণ্যের দাম হঠাৎ বেড়ে গেল, তখন মাইক্রো প্রশ্ন করে চাহিদা কি বেড়েছে, সরবরাহ কি কমেছে, নাকি উৎপাদন খরচ বেড়েছে। একইভাবে কোনো শিল্পের উৎপাদন কম বেশি হওয়া বা মজুরি উঠানামা করার পেছনে বাজার কাঠামো ও প্রণোদনার যৌক্তিক খুঁজে বের করায় মাইক্রো ইকোনমিকের তত্ত্বের ব্যবহারিক দিক। ফলে এই পরিধি দেখায় মাইক্রো ইকোনমিক্স মূলত বাস্তব বাজারের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে ব্যাখ্যা করার জন্যই বেশি কাজে লাগে। এখানে মাইক্রো ইকোনমিক্সে আসলে কোন কোন প্রধান বিষয়ের অধ্যয়ন করা হয় তার সংক্ষেপে সাজানো হয়েছে। প্রথমে আসে ব্যক্তিগত, গৃহস্থালী বা পরিবার ভিত্তিক তত্ত্ব, যেখানে ভোক্তা কিভাবে আয়, পছন্দ এবং প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় সেটা বোঝা হয়। এরপর প্রতিষ্ঠান ও শিল্পের অধ্যয়ন আছে, যেখানে একটি ফার্ম কিভাবে উৎপাদন খরচ, লাভ এবং প্রতিযোগিতার মধ্যে সিদ্ধান্ত নেয়, এবং একই ধরনের ফার্মগুলো মিলে একটি শিল্প কিভাবে আচরণ করে এসব দেখা হয়। উৎপাদন তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয় কিভাবে ইনপুট যেমন শ্রম, পুঁজি ইত্যাদি ব্যবহার করে আউটপুট তৈরি হয় এবং কোন পর্যায়ে উৎপাদন দক্ষ বা অদক্ষ হয়ে পড়ে। দাম তত্ত্ব মাইক্রোর আরেকটি কেন্দ্রীয় অংশ, কারণ বাজারে পণ্যের দাম কিভাবে নির্ধারিত হয় এবং দাম বদলালে ভোক্তা ও উৎপাদক কিভাবে প্রতিক্রিয়া দেয়, এখানেই বিশ্লেষণ হয়। পাশাপাশি ওয়েলফেয়ার থিওরি বা কল্যাণ তত্ত্বের কথা উল্লেখ আছে, যা বাজারের ফলাফল সমাজের জন্য কতটা ভালো বা দক্ষ এবং নীতিগত হস্তক্ষেপের প্রয়োজন আছে কিনা এই ধরনের প্রশ্নে সাহায্য করে। মোটের উপর এই বিষয়গুলো একসাথে মাইক্রো ইকোনমিক্সকে এমন একটি কাঠামো দেয় যেখানে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বাজার এই তিন স্তরের আচরণ ব্যাখ্যা করে বাস্তব অর্থনৈতিক সিদ্ধান্তকে বোঝা যায়। মাইক্রো ইকোনমিক্সের গুরুত্ব এখানে কয়েকটি বাস্তব কাজে ভিত্তি করে ব্যাখ্যা করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বাইরে নীতি নির্ধারণ ও ব্যবসায়িক সিদ্ধান্তেও সরাসরি কাজে লাগে। অর্থনীতি কিভাবে কাজ করে এই মেকানিজম বুঝতে মাইক্রো গুরুত্বপূর্ণ, কারণ এটি ভোক্তা, উৎপাদক, বাজার এবং দামের আচরণকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে। অর্থনৈতিক নীতির জন্য প্রয়োজনীয় বিশ্লেষণী টুলও মাইক্রো ইকোনমিক্স দেয়, যেমন বাজারে হস্তক্ষেপ করলে কী ধরনের ফল হতে পারে, বা কর, ভর্তুকি নিয়ন্ত্রণের প্রভাব কার উপর পড়তে পারে। এ ধরনের প্রশ্নের কাঠামো মাইক্রো তৈরি করে। সীমিত সম্পদ কিভাবে দক্ষভাবে ব্যবহার করা যায়, এটিও মাইক্রোর বড় অবদান, কারণ দক্ষতা বলতে শুধু উৎপাদন নয়, সঠিক জায়গায় সঠিক পরিমাণ সম্পদ বরাদ্দকে বোঝানো হয়। বাস্তব অর্থনৈতিক ঘটনাকে বোঝাতে ও ব্যাখ্যা করতে মডেল তৈরি এবং সেগুলো ব্যবহার করার বিষয়টি এখানে উল্লেখ আছে, কারণ সরলীকৃত মডেল ছাড়া জটিল বাজার আচরণকে পরিষ্কারভাবে বিশ্লেষণ করা কঠিন। ব্যবসায়িক নির্বাহীদের জন্য মাইক্রো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দাম নির্ধারণ, উৎপাদন পরিকল্পনা, প্রতিযোগিতা মোকাবেলা এবং বাজার কৌশল অনেকটাই মাইক্রো যুক্তির উপর দাঁড়িয়ে থাকে। আন্তর্জাতিক মাইক্রো বাণিজ্যেও মাইক্রো প্রয়োজন, কারণ বিভিন্ন পণ্যের বাজার, উৎপাদন খরচ, তুলনামূলক সুবিধা এবং নীতিগত বাধা এসব বুঝতে হলে মাইক্রো বিশ্লেষণের ভিত্তি দরকার পড়ে। মাইক্রো ইকোনমিক্সের সীমাবদ্ধতা নিয়ে এখানে কয়েকটি নির্দিষ্ট যুক্তি তুলে ধরা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে কেন মাইক্রো একা দিয়ে পুরো অর্থনীতিকে ব্যাখ্যা করা সবসময় যথেষ্ট নয়। প্রথমত বলা হয়েছে
মাইক্রো অনেক সময় পূর্ণ কর্মসংস্থানের মতো একটি অবাস্তব অনুমানের উপর দাঁড়ায়, যা বাস্তব অর্থনীতিতে প্রায় দেখা যায় না। দ্বিতীয়ত, মাইক্রো বিশ্লেষণে লেজেস ফেয়ার বা বাজারকে নিজস্ব নিয়মে চলতে দেওয়ার ধারণার উপর নির্ভরতার কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এই নীতি এখন আর আগের মতো বাস্তবে চর্চিত নয় বলে বিশ্লেষণটি অনেক ক্ষেত্রে অবাস্তব হয়ে পড়ে। তৃতীয়ত, মাইক্রো মূলত অংশের অধ্যয়ন করে, ফলে সমগ্র অর্থনীতির পূর্ণ চিত্র অনেক সময় অনির্দিষ্ট বা অসম্পূর্ণ থেকে যায়। আরো জোর দিয়ে বলা হয়েছে কিছু অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণে মাইক্রো কখনো কখনো অপর্যাপ্ত কিংবা বিভ্রান্তকর হতে পারে, কারণ একটি পরিবার বা একটি ফার্মে যা সত্য সেটি পুরো অর্থনীতিতে এককভাবে সত্য ধরে নেওয়া ভুল হতে পারে। এই সীমাবদ্ধতাগুলো মূলত আমাদের সতর্ক করে দেয় যে ক্ষুদ্র স্তরের যুক্তি সবসময় সমগ্র স্তরের বাস্তবতা ব্যাখ্যা করে না। তাই বাস্তব অর্থনৈতিক বিশ্লেষণে মাইক্রোকে একদিকে শক্তিশালী টুল হিসাবে ধরতে হলেও অন্যদিকে এর অনুমান ও পরিধির বাইরে কোথায় কোথায় সমস্যা তৈরি হয় সেটাও মাথায় রাখতে হয়। ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনা এখানে দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র দিয়ে শুরু করার কথা বলা হয়েছে, বিশেষ করে মোট উৎপাদন, মোট আয় এবং মোট ব্যয়ের ধারণাকে কেন্দ্র করে। এই তিনটি বিষয়কে একসাথে মাপার প্রধান সূচক হিসেবে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কথা উল্লেখ করা হয়েছে, কারণ জিডিপি মূলত একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মোট আকারকে ধরতে সাহায্য করে। এরপর তিনটি মৌলিক প্রশ্ন তুলে ধরা হয়েছে: কি উৎপাদিত হয়েছে, উৎপাদনের মাধ্যমে কারা আয় পেয়েছে, এবং উৎপাদিত পণ্য ও সেবাগুলো শেষ পর্যন্ত কোথায় যায়। প্রথম প্রশ্নটি আমাদের উৎপাদন বা আউটপুটের কাঠামো বুঝতে সাহায্য করে, অর্থাৎ দেশে কি ধরনের পণ্য সেবা তৈরি হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি আয়ের বন্টন ও আয় সৃষ্টির দিকটি সামনে আনে, কারণ উৎপাদনের সঙ্গে সঙ্গে কারা কতটা আয় পাচ্ছে সেটাও অর্থনীতির গুরুত্বপূর্ণ বাস্তবতা। তৃতীয় প্রশ্নটি ব্যয়ের দিকে যায়: উৎপাদিত পণ্য সেবা ভোগে যাচ্ছে, বিনিয়োগে যাচ্ছে, সরকার কিনছে, নাকি বিদেশে রপ্তানি হচ্ছে, এই পথগুলো বোঝার ইঙ্গিত দেয়। অর্থাৎ ম্যাক্রো বিশ্লেষণ একসাথে উৎপাদন, আয় এবং ব্যয় এই তিনটি দিককে যুক্ত করে পুরো অর্থনীতিকে বড় ছবিতে পড়তে শেখায়। এ কাঠামো বোঝা থাকলে পরবর্তীতে বেকারত্ব, মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি বা অর্থনৈতিক মন্দার মতো বড় সমস্যাগুলো বিশ্লেষণ করাও অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। এখানে ম্যাক্রো ইকোনমিক্সকে এমন একটি শাখা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যা অর্থনৈতিক বিষয়গুলোকে ইন দ্য লার্জ, অর্থাৎ বড় পরিসরে দেখে এবং সামগ্রিক অর্থনৈতিক জীবনের মাত্রাগুলো নিয়ে আলোচনা করে। এই বক্তব্যটি প্রফেসর অ্যাকলির নামে উল্লেখ আছে। এর মানে ম্যাক্রো কোনো একক পরিবার বা একক প্রতিষ্ঠানের সিদ্ধান্তে আটকে থাকে না, বরং পুরো দেশের অর্থনৈতিক অবস্থাকে একসাথে বোঝার চেষ্টা করে। তাই ম্যাক্রোর আলোচনায় বেকারত্বের সমস্যা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ কর্মসংস্থান কমে গেলে তা দেশের আয়, ভোগ এবং সামাজিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলে। একইভাবে অর্থনৈতিক ওঠানামা বা ফ্লাকচুয়েশন, কখনো প্রবৃদ্ধি কখনো মন্দা, এগুলো ম্যাক্রোর কেন্দ্রীয় বিষয়, কারণ ব্যবসা ও মানুষের জীবিকা অনেকটাই এই চক্রের সাথে ওঠানামা করে। মূল্যস্ফীতি বা মূল্য পতন নিয়েও ম্যাক্রো কাজ করে, কারণ সামগ্রিকভাবে দাম বাড়া বা কমা মানুষের ক্রয় ক্ষমতা, বিনিয়োগ এবং নীতি নির্ধারণে বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কথাও এখানে উল্লেখ আছে, যা দেখায় ম্যাক্রো শুধু দেশের ভেতরের বাজার নয়, বরং বিশ্ব অর্থনীতির সঙ্গে দেশের সম্পর্ককেও বিবেচনায় আনে। সার্বিকভাবে এই ব্যাখ্যা ম্যাক্রোকে একটি বড় ছবি বিশ্লেষণ হিসেবে প্রতিষ্ঠা করে, যেখানে জাতীয় সমস্যাগুলোর কারণ, ফল এবং সম্ভাব্য নীতিগত দিক নির্দেশনা ধরাই মূল লক্ষ্য। ম্যাক্রো ইকোনমিক্সের গুরুত্ব এখানে কয়েকটি প্রধান ক্ষেত্রের মাধ্যমে বোঝানো হয়েছে, যা মূলত জাতীয় অর্থনীতির সামগ্রিক আচরণ ব্যাখ্যা করতে সাহায্য করে। প্রথমত, অর্থনীতি কিভাবে কাজ করে তা বুঝতে ম্যাক্রো প্রয়োজন, কারণ এটি উৎপাদন, আয়, ব্যয়, দামের গতি এবং কর্মসংস্থানের বড় প্রবণতাগুলো একসাথে দেখে। অর্থনৈতিক নীতি প্রণয়নে ম্যাক্রো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর, সরকারি ব্যয়, সুদের হার বা মুদ্রা সরবরাহের মতো সিদ্ধান্ত নিতে গিয়ে সামগ্রিক প্রভাব হিসাব করে। সাধারণ কর্মসংস্থান বা বেকারত্বের অবস্থাও ম্যাক্রোর আলোচনার কেন্দ্রে থাকে, কারণ পুরো দেশে কাজের সুযোগ সুযোগ কম বেশি হলে তা মানুষের জীবনযাত্রা ও বাজারের চাহিদায় বড় পরিবর্তন আনে। জাতীয় আয় বিশ্লেষণেও ম্যাক্রো অপরিহার্য, কারণ জিডিপি বা জাতীয় আয়ের মাধ্যমে দেশের উৎপাদন ক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বোঝা যায়। একইভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটা টেকসই এবং কোন উপাদানগুলো প্রবৃদ্ধি বাড়ায় বা কমায়, এসব বিশ্লেষণ ম্যাক্রোর অংশ। মুদ্রাজনিত সমস্যা যেমন মূল্যস্ফীতি বা মুদ্রার মানের পরিবর্তন এবং এগুলোর প্রতিকারও ম্যাক্রোর গুরুত্বপূর্ণ ক্ষেত্র, কারণ এগুলো সামগ্রিকভাবে ক্রয় ক্ষমতা ও বিনিয়োগকে প্রভাবিত করে। পাশাপাশি ব্যবসায় চক্র বা বিজনেস সাইকেল বোঝার ক্ষেত্রে ম্যাক্রো সাহায্য করে। অর্থনীতি
কেন কখনো দ্রুত বাড়ে কখনো ধীর হয় বা মন্দায় পড়ে, এই উঠানামার পেছনের যুক্তি তুলে ধরাই এখানে মূল বিষয়। ম্যাক্রো ইকোনমিক্সের সীমাবদ্ধতা হিসেবে এখানে কয়েকটি মৌলিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, যা বড় পরিসরের বিশ্লেষণ করতে গিয়ে স্বাভাবিকভাবেই সামনে আসে। প্রথমত, ফ্যালাসি অফ কম্পোজিশন, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো অংশের জন্য যা যুক্তিসঙ্গত বা সত্য, তা পুরো অর্থনীতির জন্য একইভাবে সত্য ধরে নেওয়ার ধরে নেওয়ার ভুল। এটি ম্যাক্রো ব্যাখ্যায় বড় ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয়ত, সামগ্রিক বা অ্যাগ্রিগেট ধারণাকে একরকম হোমোজেনাস ধরে নেওয়ার প্রবণতা আছে বলে বলা হয়েছে। ফলে মানুষের আয়, খরচ, অঞ্চলভেদে বাস্তব পার্থক্য বা বৈষম্য অনেক সময় আড়ালে পড়ে যায়। তৃতীয়ত, অ্যাগ্রিগেট ভেরিয়েবল সবসময় যে গুরুত্বপূর্ণ হবে এমন নয়। এই কথাটি গুরুত্বপূর্ণ কারণ কোনো সূচক জাতীয় পর্যায়ে ভালো দেখালেও নির্দিষ্ট গোষ্ঠী বা খাতে ভিতরে সমস্যা রয়ে যেতে পারে। চতুর্থত, পরিসংখ্যানগত ও ধারণাগত জটিলতার কথা উল্লেখ আছে, কারণ জাতীয় আয়, মূল্যস্তর, কর্মসংস্থান ইত্যাদি পরিমাপে ডেটা সীমাবদ্ধতা, সংখ্যাগত পার্থক্য এবং মাপার পদ্ধতির কারণে ব্যাখ্যা কঠিন হয়ে ওঠে। বাস্তবে ম্যাক্রোর শক্তি হলো বড় ছবি ধরা, কিন্তু সীমাবদ্ধতা হলো সেই ছবি কখনো কখনো অতিরিক্ত সরল হয়ে যেতে পারে। তাই ম্যাক্রো বিশ্লেষণ ব্যবহার করার সময় এসব ঝুঁকি মাথায় রেখে ব্যাখ্যাকে সতর্কভাবে গঠন করা দরকার, যাতে সমগ্র চিত্র দেখার পাশাপাশি ভেতরের বৈচিত্র্য হারিয়ে না যায়। এখানে কতগুলো রেফারেন্স আছে, এই রেফারেন্সগুলো দেখে নেবেন। এখানেও কতগুলো রেফারেন্স আছে, রেফারেন্সগুলো দেখে নেবেন। এই আলোচনার মূল শিক্ষা হলো, অর্থনীতিকে কিভাবে ঠিকভাবে বুঝতে হলে আমাদের মাইক্রো এবং ম্যাক্রো দুই ধরনের চিন্তাই একসাথে রাখতে হয়। মাইক্রো ইকোনমিক্স দেখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান কিভাবে সিদ্ধান্ত নেয় এবং বাজারে দাম, মজুরি, উৎপাদন বা ভোগ কিভাবে গড়ে ওঠে। তবে মাইক্রো বিশ্লেষণের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, যেমন পূর্ণ কর্মসংস্থানের মতো কিছু অনুমান সবসময় বাস্তবে মেলে না, এবং লেজেস ফেয়ার ধরনের ধারণা বাস্তব নীতি পরিস্থিতিতে সব ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। একইভাবে ছোট ছোট অংশে একইভাবে শুধু ছোট অংশ দেখে পুরো অর্থনীতির সমস্যাকে ব্যাখ্যা করতে গেলে বড় চিত্র অনেক সময় ধরা পড়ে না। এটাও একটা সীমাবদ্ধতা হিসেবে ভাবা যায়। ম্যাক্রো ইকোনমিক্স সেই বড় চিত্রটি ধরতে সাহায্য করে। জিডিপি, জাতীয় আয়, বেকারত্ব, ব্যবসায় চক্র, মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধির মতো বিষয়গুলোকে একসাথে দেখে নীতিগত সিদ্ধান্তের জায়গা তৈরি করে। কিন্তু ম্যাক্রোরও সীমাবদ্ধতা আছে, যেমন ফ্যালাসি অব কম্পোজিশন, অর্থাৎ অংশের জন্য যা সত্য তা সমগ্রের জন্য সত্য ধরে নেওয়া ভুল। এখানে বড় ঝুঁকি। এছাড়া পুরো অর্থনীতিকে একরকম ধরে নেওয়ার প্রবণতা থাকলে বাস্তব বৈচিত্র্য বা অসমতা আড়ালে চলে যেতে পারে। তাই বাস্তব জগতের অর্থনৈতিক ঘটনা বিশ্লেষণে আমাদের দরকার এমন একটি ব্যালেন্স, যেখানে ক্ষুদ্র সিদ্ধান্তগুলোর যুক্তি এবং সেই সিদ্ধান্তগুলোর সমষ্টিগত ফল দুটি বিবেচনায় থাকে। এই সমন্বিত বোঝাপড়াই ভবিষ্যতে নীতি বিশ্লেষণ, ব্যবসায়িক সিদ্ধান্ত কিংবা দৈনন্দিন অর্থনৈতিক খবরকে কেন এমন হচ্ছে প্রশ্নে ব্যাখ্যা করতে আপনাদের এগিয়ে দেবে। এখান থেকে আপনারা চাইলে নিজে নিজে অনুশীলন করতে পারেন। একটি ঘটনার জন্য মাইক্রো প্রশ্ন কি আর ম্যাক্রো প্রশ্ন কি, এভাবে আলাদা করে চিন্তা করলেই ধারণা আরো শক্তিশালী হবে। আজকে এতটুকু পর্যন্তই ছিল। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি আহ, উপভোগ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করুন। এই বলে এখানে আমার ভিডিওটির সমাপ্তি ঘোষণা করছি।